নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার আমি সুদর্শন চলে এলাম আপনার সঙ্গে আজকের আড্ডাটা জমিয়ে তুলতে। আজ আপনি শুনবেন সুলেখক সোমনাথ অধিকারীর কলমে কুয়ো। তবে গল্পে যাওয়ার আগে জানিয়ে রাখি, আমাদের আজকের নিবেদনের এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যদি তোমার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে তবে গল্পটি এখানেই স্কিপ করে যাও। আমাদের আজকের নিবেদনের এই গল্পটির সঙ্গে বাস্তবে কোনো চরিত্রের বা ঘটনার মিল নেই। যদি বাস্তবে কোথাও কোনো চরিত্র বা ঘটনার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় তাহলে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক সোমনাথ অধিকারীর লেখা এই গল্পটি আমরা বেছে নিয়েছি কলকাতা বইমেলায় প্রকাশিত সোমনাথ অধিকারীর লেখা গল্পের বই রাত নামলেই এই বইটি থেকে। এছাড়াও সোমনাথ অধিকারীর লেখা আরও দুটি গল্প মহাদেব মামার আড্ডায় এবং আবার মহাদেব মামার আড্ডায় আমাদের মেইন চ্যানেল অল ডে সাসপেন্সে প্রকাশিত হয়ে গেছে। যদি এখনও পর্যন্ত আপনি সেই গল্পগুলি না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে শুনে নিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রের সঙ্গে সমগ্র পরিচালনায় আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন নারী কণ্ঠে থাকছে সুপমা, মানালি এবং পূজা। শুরু হচ্ছে আজকের গল্প। দূর থেকে দৃশ্যটা দেখে মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল অস্মিতার। কালো ডাগর দুটি চোখের দু কোণ থেকে দুটো সরু জলের ধারা গাল বেয়ে নেমে আসছে তার। হাসিটা কিন্তু এখনো লেগে আছে ঠোঁটের কোণে। চোখে মুখে তার একটা প্রচ্ছন্ন শান্তি। কয়েক বছর পর আবার একটা ঘটনার সম্মুখীন হতে চলেছে সে। সেই ঘটনার, যেই ঘটনাটি হয়তো তাদের জীবনে না ঘটলেই ভালো হতো। হারিয়ে যেতে হতো না তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে। এই মুহূর্তে তাকে এত কষ্ট পেয়েও দীর্ঘদিন অপেক্ষা করতে হতো না এক পাপীর শেষ পরিণতি দেখার জন্য। আজ সব প্রতীক্ষার অবসান হল। শান্তি, পরম শান্তি আজ তার হৃদয় জুড়ে। দিদি, তুই যেখানেই থাকিস ভালো থাকিস রে। দেখ দিদি, আমি পেরেছি ওই পাপীটাকে শাস্তি দিতে। আমি জানি আজ তোর আত্মা মুক্তি পাবে। আজ আমারও পরম শান্তি রে দিদি। আজ অনেক পুলিশ এবং সংবাদ মাধ্যমের ভিড় স্কুলের পেছনের এই পরিত্যক্ত ভাঙা বাড়িটার কাছে। প্রচুর কৌতূহলী মানুষের ভিড় উপচে পড়ছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও জমায়েত হয়েছেন সেখানে। একটা কঙ্কাল পাওয়া গেছে স্কুলের পিছনের পরিত্যক্ত বাড়িটার একটা শুকনো কুয়ো থেকে। স্টুডেন্টসদের যেতে দেওয়া হয়নি। স্কুলের মেইন গেট বন্ধ, তাই স্বভাবতই স্টুডেন্টসরা স্কুলের ব্যালকনির এদিক ওদিক থেকে উঁকি ঝুঁকি দিচ্ছে। একজন পুলিশ অফিসার ব্যস্ততার সাথে বললেন, কই কই দেখি আপনারা অযথা এখানে ভিড় করবেন না, আমাদের নিজেদের কাজ করতে দিন। এই মনোহর, তুমি তাড়াতাড়ি কুয়ো থেকে কঙ্কালটি তোলার ব্যবস্থা করো তো। যা দুর্গন্ধ! এই ভাঙা বাড়িটাতে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অন্নপ্রাশনের ভাত পেট থেকে উঠে আসবে। আর হ্যাঁ শোনো দাস, মনোহর কঙ্কালটি তুললে তুমি কঙ্কালটাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি সব ব্যবস্থা করে দেব। আচ্ছা, কঙ্কালটিকে শনাক্ত করতে কি কেউ এসেছেন? হ্যাঁ স্যার, ওই তো ওনারা মিস্টার অ্যান্ড মিসেস গুপ্তা। ওনারা রোহান বাবুর দাদা ও বৌদি বলে পরিচয় দিয়েছেন। হ্যাঁ, আমি ওনাদের চিনি। রোহান বাবু মিসিং কেসের ব্যাপারে ওনাদের সাথে পরিচয় হয়। আচ্ছা মিস্টার গুপ্তা, আপনারা কঙ্কালটিকে কিভাবে শনাক্ত করবেন? আপনার কি মনে হয় এটা রোহান বাবুরই? মিস্টার গুপ্তা অর্থাৎ রোহান বাবুর দাদা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আমি আমি জানি না স্যার।
আমি জানি না এই কঙ্কালটি কার, তবে রোহানের হাতে একটা সোনার আংটি আছে আর একটা হাত ঘড়ি, যেটা আমরা চিনতে পারবো। আর স্কুলের পেছনের অংশ তখন ভগবান না করুন যদি রোহন হয়। 1 বছর ধরে ওর কোনো খোঁজ নেই স্যার। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে, তাই আমি আপনাদের বাড়ি খবর পাঠাই। আমরাও তো রোহান বাবুকে বিভিন্ন জায়গায় খুঁজলাম, এখন দেখা যাক। কিছুক্ষণ পরে কঙ্কালটি তোলা হলো। আংটি আর ঘড়ি শনাক্ত করে দেখা গেল ওটা রোহান বাবুরই ঘড়ি ও আংটি, তাতে কোনো সন্দেহ নেই। তবুও আরও নিশ্চিত হতে কঙ্কালটি ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হলো। মিস্টার গুপ্তা বললেন, কত কষ্ট পেয়ে মারা গেছে আমার ভাইটি। হে ভগবান, এই পোড়ো বাড়ির শুকিয়ে যাওয়া কুয়োর মধ্যে ও কি করে পড়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। ও এখানে এলো কি করে? পুলিশ অফিসার গম্ভীরভাবে বললেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল ওনার শরীরে কেউ ভারী কিছু দিয়ে বারবার আঘাত করেছে, বিশেষ করে মাথা এবং কাঁধ ও পিঠের বিভিন্ন জায়গায়। আপনাকে তো দেখালাম কঙ্কালটির মাথার খুলি এবং কাঁধ ও পিঠের হাড়ে ভারী কিছু দিয়ে আঘাতের চোট। মাথার খুলিটি কয়েকটি জায়গায় ফেটেও গিয়েছে, কিন্তু ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট না আসলে আমি ডিটেলসে কিছু আপনাকে বলতে পারবো না। আচ্ছা, ওনার কি কোনো শত্রু ছিল? না স্যার, এমন কিছু ছিল বলে আমার মনে হয় না। ও কারোর সাথে তো তেমন মিশতই না। ও, আই সি। তাহলে তো কেসটা বেশ কমপ্লিকেটেড হবে বলে আমার মনে হয়। ওকে, লেটস সি। দোতলার ক্লাস 7-এর রুম লাগোয়া ব্যালকনির এক কোণ থেকে দৃশ্যটা দেখছিল ছোট্ট মেয়ে অস্মিতা, যে প্রতিশোধের অন্ধকারে একটি খুনিকে সে চিরতরে কবর দিয়েছে। আজ নিজের চোখে তার শরীরের শেষ পরিণতিটা দেখে সে পরম তৃপ্তি লাভ করছে। চকিতে মনে পড়ে যায় 2 বছর আগের সেই দুর্যোগের রাতটি, আর দিদির সেই করুণ মুখটি, যা তার চোখে এখনো লেগে আছে। উত্তর বাংলার একটা ছোট্ট গ্রাম কুসুমপুর। 2 বোন বাবা ও মায়ের নয়নের মণি। বড় মেয়ে সুস্মিতা এবং ছোট মেয়ে অস্মিতা। 2 বোন যেন হরিহর আত্মা, একে অপরকে ছাড়া এক মুহূর্ত চলে না কারোর। দেখ দিদি, কাল বাবার সাথে মেলায় গিয়ে তোর জন্য কি সুন্দর একটা পুঁথির হার এনেছি, নীল রঙের লকেট। তোর খুব প্রিয় তোর নীল রং, তাই নিয়ে এলাম। দেখ তো কেমন হয়েছে। আরে বাহ, কি সুন্দর রে বোন, আমার মিষ্টি বোন। আমিও আজ তোর জন্য পুরি হালুয়া বানিয়েছি, একটু বস, নিয়ে আসছি। পুরি হালুয়া? ইয়া, কি মজা। মা সুস্মিতা, বোনকে খাইয়ে নিজে খেয়ে ভালো করে ঘর তালা দিয়ে স্কুলে চলে যেও। তোমার বাবা বেরিয়ে গেছেন, আমারও দেরি হয়ে যাচ্ছে। আজ আবার বিডিও সাহেব রাউন্ডে আসবেন, তাড়াতাড়ি অফিস যেতে হবে। আমি আসি মা। তুমি কিচ্ছুটি চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। তুমি এসো, আর হ্যাঁ, টিফিনটা সময় মতো খেয়ে নিও। ছোট্ট সুখের সংসারে যেন ঘর আলো করে আছে 2টি বোন। ব্লক অফিসে চাকরি সূত্রে বাবা মা দুজনেই দিনের অধিকাংশ সময় বাড়ির বাইরেই থাকে। সুস্মিতা আর অস্মিতাই সংসারের হাল শক্ত হাতে ধরেছিল। দিদির এবছর ক্লাস 12 আর অস্মিতার ক্লাস 6। বন্ধুর মতো থাকত 2 বোন। ব্যক্তিগত জীবনের সুখ দুঃখগুলিও ভাগ করে নিত একে অপরের সাথে। একটা ঘটনা যেন কালবৈশাখী ঝড়ের মতো তাদের জীবনকে তছনছ করে দিল।
গ্রামের একই স্কুলে পড়তো বড় বোন সুস্মিতা এবং ছোট বোন অস্মিতা। বাড়ির খুব কাছে স্কুল হওয়ায় পায়ে হেঁটেই স্কুলে যাওয়া আসা করত তারা। স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকা অত্যন্ত স্নেহ করতেন তাদের দুই বোনকে। শিক্ষায় দীক্ষায় আচারে ব্যবহারে তারা দুই বোন ছিল সকলের নয়নের মণি। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন, এমন সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয়। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সবচেয়ে অল্প বয়সী এবং স্মার্ট শিক্ষক হলেন রোহান গুপ্তা স্যার। জাতিতে অবাঙালি হলেও তিনি বাংলা ভাষায় পড়াশোনা করেন এবং বাংলা মাধ্যমের স্কুলে চাকরি নেন। রোহান স্যারের স্মার্টনেস এবং পড়ানোর পদ্ধতি দেখে সকল ছাত্রছাত্রীরাই খুব তাড়াতাড়ি স্যারের ফ্যান হয়ে ওঠে। এই স্কুলে জয়েন করার 3 মাসের মধ্যেই তিনি স্কুলের সব ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মন জয় করে নেন। হঠাৎ একদিন রোহান স্যার একটা বিশেষ জায়গা করে নিল তার দিদি সুস্মিতার মনে। আচ্ছা বোন, একটা কথা জিজ্ঞেস করব তোকে, তোর রোহান স্যারকে কেমন লাগে রে? হ্যাঁ, মানে ঠিকঠাকই তো লাগে। কেন রে দিদি? না, এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। এটা ভালো লাগা নয়, ভালোবাসা। বয়ঃসন্ধিক্ষণের যে উষ্ণ আবেগ সবকিছু তুচ্ছ করে শুধু মনে প্রাণে একজন বিশেষ মানুষের কথা রাত দিন ভাবতে শেখায়, সুস্মিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। হ্যান্ডসাম, স্মার্ট, অল্প বয়সী রোহান স্যারকে সুস্মিতা মন দিয়ে ফেলল খুব তাড়াতাড়ি। রোহান স্যার হালকা হেসে বললেন, সুস্মিতা, একটা কথা আজ না বলে পারছি না। তোমার মতো মেয়ে আমি এ জীবনে এখনো দেখিনি, বিশ্বাস করো। পড়াশোনা থেকে শুরু করে আচার আচরণে, খেলাধুলায় সব ক্ষেত্রেই তোমার জুড়ি মেলা ভার। এতটুকু বয়সে কি পূর্ণতা তোমার! কত সুন্দর করে গুছিয়ে কথা বলো তুমি। আমি তোমাকে খুব... কথাটা সম্পূর্ণ করেনি রোহান স্যার, কিন্তু চোখে ছিল একটা না বলা ভাষা। সেই ভাষা সুস্মিতার চোখ এড়ালো না, তবুও সম্পূর্ণ কথাটা জানতে চাইল সে। সুস্মিতা লাজুক হেসে বলল, ধুর, আপনি যে কি যাতা বলেন না স্যার। আর আপনি আমাকে কি... উত্তরটা না হয় তোলা রইল অন্য সময়ের জন্য। প্রথম প্রথম অস্মিতারও ভালো লাগতো রোহান স্যারকে, কিন্তু অন্যান্য ছাত্রীদের পড়া বোঝানোর আছিলায় স্যার যখন ছাত্রীদের শরীরের নানান জায়গায় একটু অন্যরকমভাবে স্পর্শ করতে থাকে, তখন সে আবিষ্কার করে রোহান স্যারের আসল চরিত্র। একটা সুন্দর শরীরের আড়ালে মনের যে কুৎসিত রূপটি ছোট্ট অস্মিতা অনুভব করেছিল, সেটা কোনো ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা অনুভব করেনি বা বলা বাহুল্য করতে চায়নি, কিংবা হয়তো বুঝতে পারলেও গ্রামের সুন্দর সংস্কৃতির মধ্যে সুনামের সাথে মাথা উঁচু করে থাকা স্কুলটা বদনামের ভাঁড়ে ঝুঁকে পড়বে, তাই তারা চুপচাপ ছিল। স্কুলে থাকাকালীন একটা প্রচ্ছন্ন ভয় যেন সবসময় গ্রাস করে থাকত অস্মিতাকে। ক্লাস 5-এ পড়লেও অন্যান্য ছেলে মেয়েদের থেকে একটু বেশি ম্যাচিওর ছিল অস্মিতা। বাবা মা জানতে পারলে যে কি হবে তা সে কল্পনাও করতে পারত না। দিদিকেও অনেক বুঝিয়েছিল, কিন্তু ফল হয়নি। রোহান স্যারের ক্ষুধার্ত দৃষ্টির সম্মুখীন ছোট্ট অস্মিতাকেও হতে হতো মাঝে মাঝে। সুস্মিতা, তোমার বোন অস্মিতাও তোমার মতো খুব মিষ্টি। এই বয়সেও অন্যান্য মেয়েদের চেয়ে একদম আলাদা। কি সুন্দর চেহারা ওর, ঠিক তোমার মতো। অস্মিতা, তোমার জামার পকেটের কাছে ওটা কিসের দাগ লেগে আছে? কাছে এসো তো একবার দেখি, কিসের দাগ এটা? মনে হচ্ছে পেন্সিলের। অস্মিতা রেগে গিয়ে বলল, কই, কিসের দাগ? আমি তো বুঝতে পারছি না। আর থাকলেও আমি পরিষ্কার করে নেব, আপনাকে অত ব্যস্ত হতে হবে না স্যার। ছোট্ট অস্মিতা দিদিকে স্যারের খারাপ উদ্দেশ্যের কথা বললে দিদি হেসে বলতো,
ধুর পাগলি, স্যার সব ছাত্রছাত্রীদের খুব ভালোবাসেন, তাই তাদের গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করেন, ছোট ছোট ব্যাপারগুলি লক্ষ্য রাখেন। এতে খারাপের কি? তোর যত পাকামো। অস্মিতা নিরুত্তর হয়ে যায়। স্যারের স্পর্শ যে সত্যি অন্যরকম স্পর্শ নিজে অনুভব করতে পারলেও আর কাউকে নিজের মনের কথাটা বলতে পারে না। রোহন স্যার পাশের গ্রামেই থাকতেন। স্কুলে দিদির সাথে রোহন স্যারকে দেখলেই রাগ হতো অস্মিতার। দিদি কিন্তু হেসে উড়িয়ে দিত ব্যাপারটা। স্কুলের বিভিন্ন নির্জন জায়গায় সুস্মিতাকে স্পর্শ করত রোহন স্যার। সুস্মিতাও যেন সমর্পণ করতে চাইত নিজেকে। বয়ঃসন্ধিক্ষণের আবেগে যেন সেও ভেসে যেতে চাইত। এরপর বাবা মায়ের অনুপস্থিতিতে বাড়িতে অবাধ যাতায়াত চলতে থাকে রোহন স্যারের। এসো এসো, কাছে এসো, এখন আর ভয় কি? আমরা তো ভালোবাসি একে অপরকে। তবে কি আমাকে বিশ্বাস নেই তোমার? না স্যার, ভালো আমিও তো আপনাকে বাসি, কিন্তু বিয়ের আগে এসব একদম ঠিক না। তাছাড়া আমারও খুব ভয় করছে, পাশের ঘরে বোনও আছে। আমি তোমাকে বিয়ে করব সুস্মিতা, আমাকে বিশ্বাস করো কি না সেটা বলো। আর অস্মিতা এখন অনেক ছোট, ও কিছু বুঝতে পারবে না। এসো এসো, আমার কাছে এসো। আর বাধা দিতে পারেনি সেদিন সুস্মিতা। দিদির ঘরে একান্তে দিদির সাথে স্যারের প্রথম শারীরিক সম্পর্ক চোখে পড়ে অস্মিতার। খুব ভয় পেয়ে যায় সেদিন অস্মিতা। দিদিকে সরাসরি কিছু বলতেও লজ্জা পায়, কিন্তু পরোক্ষভাবে রোহন স্যারকে বাড়িতে আসতে না করায় সুস্মিতা যেন একটু রেগেই যায়। একটু পরে ও হেসে বলে, কিচ্ছু হবে না বোন, কেউ কিচ্ছু জানবে না, আমরা একে অপরকে ভালোবাসি। আর তাছাড়া স্যার আমাকে বিয়ে করবেন বলেছেন। আমার হায়ার সেকেন্ডারি বোর্ডের পরীক্ষার পর স্যার নিজে মা বাবার সাথে কথা বলবেন। সত্যি কেউ কিচ্ছু জানতে পারেনি। স্যারের শরীরের নিচে প্রায় প্রতিদিন দিদির ফুলের মতো নরম শরীরটাকে পিষ্ট হতে দেখেছে ক্লাস 5-এর ছোট্ট মেয়ে অস্মিতা। দিদির সাথে স্যারের একই ঘরে থাকার সময় বন্ধ দরজা ও জানালার ফাঁকে চোখ রাখতেও ভয় করত তার। বাইরে থেকে শুনতে পেত দিদির শরীরের অব্যক্ত যন্ত্রণার চিৎকার, আর তার সাথে শুনতে পেত দিদির সদ্য কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটা শরীরটায় নতুন পুরুষের স্পর্শের যে শিহরণ, তার চিৎকার। কিছুই বুঝতে পারত না ছোট্ট অস্মিতা। শুধু মনে হতো দিদি খুব খারাপ কাজ করছে। স্যারও খুব বাজে লোক। নিজের ঘরের দেওয়ালে পিঠ দিয়ে দুটো হাঁটুর মাঝে মুখ গুজে চুপচাপ বসে থাকত অস্মিতা। স্যার যতক্ষণ দিদির সাথে থাকত সে ভয়ে যেন কুঁকড়ে থাকত নিজের ঘরে। বারবার মনে হতো একটা অন্ধকার গর্তের মধ্যে তার দিদিকে যেন ঠেলে ফেলে দিচ্ছে তার দিদির একান্ত প্রিয় রোহন স্যার। দিদি যেন নিজেও হারিয়ে যেতে চাইছে সেই অন্ধকারে। কাউকে কিচ্ছু বলতে পারেনি অস্মিতা, দিদির নিষেধ ছিল। দীর্ঘদিন এই যন্ত্রণা আর কাউকে কিছু না বলার কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। নিজেকে অপরাধীর মতো লাগছে তার বারবার। এরপর একদিন খবর আসে স্যারের বিয়ে ঠিক হয়ে গেছে। খবরটা শোনার পর থেকেই তার দিদি কেমন যেন বদলে যেতে থাকে। ঘুম, খাওয়া দাওয়া, পড়াশোনা প্রায় ছেড়েই দেয়। ছোট্ট অস্মিতা সেদিন বাবা মাকে সব বলতে দিদিকে অনুরোধ জানায়। অস্মিতা ব্যস্ত হয়ে বলে, দিদি দয়া করে তুই বাবা মাকে জানা, স্যার এত বড় অন্যায় করতে পারে না। তুই না পারলে বল, আমি গিয়ে বাবা মাকে সব জানাই। না বোন না, এটা করিস না, সময় সব ঠিক করে দেবে। গায়ের লোক জানলে মা বাবার বদনাম হবে। দিদি তাকে তো নিষেধ করেই, উপরন্তু অস্মিতাকেও মাথার দিব্যি দেয়।
যাতে ও কাউকে কিচ্ছু না বলে। এরপর হায়ার সেকেন্ডারি বোর্ডের পরীক্ষায় পাশ করতে পারে না তার দিদি। মা বাবা প্রচণ্ড তিরস্কার করেন তাকে। আসল কথাটা কেউ জানতে পারে না। একদিন রোহন স্যারের বিয়ে হয়ে যায়। তার দুদিন পর এক ঝড় জলের রাতে দিদিকে তার ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সকলের ধারণা হয় পরীক্ষায় পাশ করতে না পারায় সে আত্মহত্যা করেছে। স্যারকে বিশ্বাস করেছিল ফুলের মতন মেয়ে সুস্মিতা। এভাবে স্যার বিশ্বাসঘাতকতা করবে স্বপ্নেও ভাবতে পারেনি নিষ্পাপ মেয়েটি। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগের দিন রাতে দিদি অস্মিতাকে আরো একটা দিব্যি দিয়ে যায়। সে বলে, প্রিয় বোন আমার আর স্যারের ব্যাপারটা কেউ যেন কোনোদিন জানতে না পারে। এতে বাবা মায়ের সম্মান হানি হবে। যদি স্যারকে সত্যি শাস্তি দিতে হয় তুই দিস। তুই বড় হয়ে ওকে শাস্তি দিস, আমি খুশি হব। আমার মাথা দিব্যি রইল বোন। দিদিকে কথা দিয়েছিল ছোট্ট অস্মিতা, কিন্তু দিদি যে এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবে ভাবতেও পারেনি তার শিশু মন। দু বছর পর, তখন সে ক্লাস 7-এ রোহন স্যারকে স্কুলে দেখলেই রাগে তার সারা শরীর জ্বলে যেত। স্যার যখন ক্লাসে তাকে উৎসাহ দেওয়ার আছিলায় তার মাথায় গায়ে হাত বোলাতো, সে জানত স্যারের জঘন্য উদ্দেশ্য। তবুও সে স্যারকে প্রশ্রয় দিত। দিদির কথা মনে পড়তেই স্যারের ওপর রাগ হতো তার। তবুও তার ছোট্ট মাথায় একটা পরিকল্পনার জাল বুনতে থাকে সে। রোহন স্যারও ধীরে ধীরে অস্মিতার জালে ফাঁসতে থাকে। তাদের স্কুলের পেছনে একটা পরিত্যক্ত ভাঙা বাড়ি ছিল। এই গ্রামেরই জমিদার বাড়ি ছিল সেটা, আর সেই বাড়ির লোকজনও নেই। গ্রামের এই বাড়িটিকে ছেড়ে তারা বহুকাল আগে শহরে চলে গেছেন। বর্তমানে আগাছার জঙ্গলে ঢেকে আছে বাড়িটা। বাড়িটাতে জমিদার পরিবারের অনেকেই আত্মহত্যা করেছেন বলে গ্রামে শোনা যায়। তাই একসময় এই বাড়ির বাকি সদস্যরা বাড়িটাকে ছেড়ে চলে যায়। এখন এটা একটা ভাঙা বাড়িতে পরিণত হয়েছে। অপবাদ আছে এই বাড়ির ভেতরের একটি কুয়োতে জমিদারবাবু ও তার স্ত্রী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাই ওই বাড়ির আশেপাশে দিনের বেলাতেও কেউ যায় না। একদিন স্কুল ছুটির পর সে স্যারকে স্কুলের পাশের সেই পরিত্যক্ত ভাঙা বাড়িটায় আসতে বলল। আগে থেকেই পরিকল্পনা মাফিক সে সেই পরিত্যক্ত বাড়িটায় শুকিয়ে যাওয়া গভীর কুয়োটার কথা জানত। কুয়োটায় ভূত আছে এই অপবাদের জন্য কুয়োটার ধারের কাছে কেউ যেত না। কুয়োটা বাড়ির একটু ভেতরের দিকটায়। কুয়োর মাথাটা ভেঙে গিয়ে বর্তমানে কুয়োটা মাটির স্তর বরাবর, অর্থাৎ কুয়োটার মুখ যদি ঢেকে দেওয়া যায় তবে কুয়োটাকে আলাদা করে চেনার কোনো উপায় নেই। একদিন অস্মিতা সাহস করে দিনের বেলা এসে পাতলা পাতলা কিছু পচা কাঠ কুয়োটার মুখে রেখে শুকনো পাতা দিয়ে ঢেকে দেয়। ওপর থেকে দেখে মনে হবে মাটির ওপর শুকনো পাতা পড়ে আছে। কুয়োটার গঠন অনুযায়ী পাতা দিয়ে ঢেকে দেওয়ার পর আলাদা করে কুয়োটিকে চেনার আর কোনো উপায় ছিল না। ছোট্ট অস্মিতার মাথায় এই বুদ্ধিটা এসেছিল মোবাইলের একটা গেম থেকে। স্যার যথাসময়ে সেই স্থানে এসে পৌঁছয়। তখন ভর দুপুর, চারিদিক নিস্তব্ধ। সেদিন স্কুলের হাফ ছুটি ছিল, তাই স্কুলের সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারাও সবাই চলে গিয়েছেন। রোহন স্যার আজ সকাল থেকেই বেজায় খুশি। আজ সে এই কচি মেয়েটিকে একা পাবে ওই নির্জন বাড়িটাতে।
কোনো লোকজন নেই চারিদিকে। আজ মেয়েটি তাকে নিজেই ডেকেছে। এতদিন যাকে ভোগ করার জন্য ছটফট করছিল, আজ সে নিজেই ধরা দিয়েছে তার জালে। তার চোখ দুটি যেন লোভে চিকচিক করে ওঠে। অস্মিতা আগে থেকে স্যারের জন্য অপেক্ষা করছিল ওই বাড়িটিতে। মনে প্রচণ্ড ভয় থাকলেও দিদির মৃত্যুর প্রতিশোধের আগুন সব ভয়কে জ্বালিয়ে পুড়িয়ে যেন ছাড়খাড় করে দেয়। রোহন স্যার সেখানে পৌঁছে আশপাশটা ভালো করে দেখে নেয়। তারপর অস্মিতার সারা শরীরে হাত বোলাতে থাকে পাগলের মতো। একটা ক্ষুধার্ত হায়না যেমন ঝাঁপিয়ে পড়ে শিকারের ওপর, ঠিক সেই রকমই কচি শরীরে সদ্য আসা নারীত্বের স্বাদ গ্রহণ করার জন্য সে মরিয়া হয়ে ওঠে। অস্মিতা বাধা দিয়ে বলে, ও স্যার, কি যে করছো? আমি যে বলেছিলাম তোমার কতগুলো ছবি তুলবো। যখন তুমি কাছে থাকো না, খুব দেখতে ইচ্ছা করে তোমাকে। আমার সোনা মেয়ে, তা নাও নাও, আগে আমার ছবিগুলো তুলে নাও, তারপর মন ভরে তোমাকে আদর করব। এখানে কেউ আসবে না, আজ তুমি আমি একেবারে একা। অস্মিতার বুক দুরু দুরু করতে থাকে, কিন্তু তাকে এখন ঘাবড়ালে চলবে না। মুখে হাসি এনে অস্মিতাকে তার কাজ হাসিল করতে হবে। অস্মিতার সাথে মোবাইল ছিল। সে স্যারের বেশ কয়েকটা ফটো তোলার পর স্যারকে বলল, এইখানটায় ভালো ফটো আসছে না, তুমি একটু এইখানটায় এসে দাঁড়াও তো। এই বলে সে স্যারকে সেই কুয়োটার কাছে নিয়ে আসে। স্যার জানতেও পারে না তার কয়েক পা পেছনেই স্বয়ং মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। ফটো তোলার সময় অস্মিতা স্যারকে কয়েক পা পিছিয়ে যেতে বলে। স্যার পিছিয়ে যেতে যেতে গিয়ে পড়ে সেই পাতা ঢাকা দেওয়া পচা কাঠগুলোর ওপর। পচা কাঠ স্যারের ভার রাখতে পারে না। স্যার সোজা তলিয়ে যায় কুয়োটার একেবারে 30-40 হাত নিচে। সে লক্ষ্য করে প্রচন্ড চোট পেয়ে স্যার যন্ত্রণায় ছটফট করতে করতে বলছে, আমি কুয়োটার মধ্যে পড়ে গেছি, যাও গিয়ে সকলকে খবর দাও, বাঁচাও বাঁচাও আমায়। অস্মিতা নিরুত্তর হয়ে শুধু কুয়োর অন্ধকার গহ্বরে তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলে, তোকে আমি ইচ্ছে করে এখানে ছল করে নিয়ে এসেছি, এনে কুয়োর মধ্যে ফেলেছি। শয়তান, তুই আমার দিদিকে অনেক কষ্ট দিয়েছিস, এইবার ওখানেই পচে মর। এরপর ওপর থেকে আধো আলো আর আধো অন্ধকারে স্যারের কাকুতি মিনতির আবছায়া দেখতে পায় সে। আমাকে ওপরে তোলো, আমাকে ওপরে তোলো অস্মিতা, আমাকে বাঁচাও, কাউকে খবর দাও, এক্ষুনি যাও, কাউকে খবর দাও। স্যারের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল কুয়োর গহ্বর থেকে, তবে খুবই অস্পষ্টভাবে। শেষবার মনে হচ্ছিল স্যার তার কাছে ক্ষমা চাইছে। দিদির কথা ভেবে চোখে জল এলো তার। আর ঠিক সেই সময় চোয়ালটা শক্ত করে কুয়োর পাশে পড়ে থাকা 4-5টা আস্ত ইট ফেলে দিল সে কুয়োর গহ্বরে। যন্ত্রণায় চিৎকার করে উঠল স্যার। এরপরে আর দেরি করে না সে। কুয়োর আশেপাশে পড়ে থাকা কাঠ আর পাতা দিয়ে কুয়োর মুখটা ভালো করে ঢেকে দেয় সে। তারপর বাড়ির পথে পা বাড়ায় অস্মিতা। তার মুখে একটা প্রশান্তির হাসি। আজ 1 বছর পর স্যারের অনেক খোঁজ হয়েছে। পুলিশ অনেক তদন্ত করেছে, কিন্তু স্যারকে খুঁজে পাওয়া যায়নি। স্কুল ছুটির পর সকলে বাড়ি চলে গিয়েছিল, তাই স্যারকে সেই বাড়িতে ঢুকতেও কেউ দেখেনি। তাছাড়া স্যার যে ওই বাড়ির ওই কুয়োটাতে পড়ে আছে তা ছিল সকলের কল্পনার অতীত। আজ 1 বছর পর বাড়িটি প্রমোটিংয়ের পারমিশন পেল। প্রমোটিংয়ের কাজ করতে এসে শ্রমিকেরা স্যারের পচা গলা দেহের কঙ্কালটা উদ্ধার করল।
তার হাতের ঘড়িটি আর সোনার আংটি দেখে তার বাড়ির লোক তাকে শনাক্ত করে। তাই আজ বাড়িটা ঘিরে পুলিশ ও স্থানীয় মানুষদের ভিড়। আকাশের দিকে তাকিয়ে অস্মিতা দিদির উদ্দেশ্যে বলে, পেরেছি দিদি, আমি পেরেছি। দোতলার বারান্দার কয়েকজন ছাত্রছাত্রীর ভিড় দেখে স্কুলের প্রধান শিক্ষক সুবিনয় বাবু ধমকের সাথে এগিয়ে এলেন। আরে এই হতচ্ছাড়ার দল, তোরা এখানে কি করছিস? যা যা, যে যার ঘরে যা যা। একটা ঠান্ডা সাদা ধোঁয়া যেন মুহূর্তের মধ্যে পা খেয়ে দূরের লোকজনের ভিড়ের কাছে এগিয়ে গেল। কিছুক্ষণ পর আস্তে আস্তে ভিড়টা কমে এলো। লোকজন যে যার কাজে ফিরে গেল। পুলিশ কর্তৃপক্ষ রোহান স্যারের কঙ্কালটা ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছিলেন। স্কুল জুড়ে এখন রোহান স্যারের খুনের ব্যাপারটা নিয়ে একটা আলোচনা চলছে। একটু পরে স্কুলের প্রার্থনা সভা শুরু হলো। প্রধান শিক্ষক সুবিনয় বাবু মঞ্চে মাইক্রোফোনের সামনে এলেন। ছাত্রছাত্রীদের সঙ্গে সহশিক্ষক রামচরণ বাবুর সাথে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা মঞ্চের সামনে উপস্থিত। সুবিনয় বাবু বললেন, আজ আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রী অস্মিতা আমাদের মাঝে নেই। আজ তার মৃত্যুবার্ষিকী। আজ তোমরা যে স্কুলের মাঠে খেলাধুলা করো, সেই মাঠের জমিটি অস্মিতার বাবা মা তাদের ছোট মেয়ে অস্মিতার মৃত্যুবার্ষিকীতে আমাদের স্কুলকে দান করেছে। গত বছর আজকের দিনেই অস্মিতা আমাদের ছেড়ে চলে যায়। তোমরা জানো, ওর ছোট্ট ফুলের মতো দেহটি পাশের পরিত্যক্ত ভাঙা বাড়িটার থেকে উদ্ধার করা হয়। একটা বিষাক্ত সাপের ছোবলে ও মারা যায়। কিন্তু ও কেন ওই ভাঙা বাড়িতে গিয়েছিল তা আমি আজও বুঝতে পারিনি। আমরা ওর আত্মার শান্তি কামনা করি। তাদের বাবা মার কোল আজ শূন্য। প্রথমে বড় মেয়ে সুস্মিতা আত্মহত্যা করে, আর তার কিছুদিন পরেই ছোট মেয়ে অস্মিতার সাপে কাটা দেহটি উদ্ধার হয় ওই পুরনো জমিদার বাড়ি থেকে। আমরা অস্মিতার আত্মার শান্তি কামনা করি। আমার যেন আজ বারবার মনে হচ্ছে ও আমাদের মাঝে থেকে আজ আমাদের কথা শুনছে। এতক্ষণ অস্মিতার আত্মা স্কুলের দোতলার বারান্দা থেকে রোহান স্যারের শেষ পরিণতি দেখছিল। এবার সেটা একটা ঠান্ডা সাদা ধোঁয়ার রূপ নিয়ে দমকা হাওয়ার মতো পাক খেতে খেতে দূরের আকাশে মিলিয়ে গেল। শুনলেন কুয়ো। গল্পটি আপনার কেমন লাগলো, আপনার অনুভূতি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের রোমহর্ষক গল্পগুলি বারবার শোনার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন। আবার আসছি নতুন কোনো রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।